প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প সংকলন, নাম মরণ ডাক। পড়ছিলাম গল্প আউটল টেইল। এখন শুরু করছি শেষ অংশ। কোথায় ওরা? উদ্বিগ্ন গলায় বলে উঠল গ্যারি। দেখছি না কেন? একবারই গুলি করেছে এডি, তিক্ত গলায় বলল কিড। তার মানে রাইফেল রিলোড করবার সুযোগ পায়নি। বোধহয় ধরা পড়েছে। মাথা নাড়ল। নিশ্চয় বাপের খুনির সঙ্গে বোঝাপড়া করতে গিয়েছিল। ইস, ভুলই করেছি। জ্যাকের সঙ্গে নয়, ওকে আমার সঙ্গে রাখা দরকার ছিল। খামোখা নিজেকে দোষারোপ করো না, বলল গ্যারি। ওকে সামলানোর দায়িত্ব ছিল জ্যাকের। তুমি আর কত দিক দেখবে? জ্যাক যে এডিকে আটকাতে পারবে না সেটা বোঝা উচিত ছিল। এডিকে ভালোবাসেও, জোর খাটাবে কি করে? যা হবার তো হয়েই গেছে। এখন তাহলে কি করা যায়? তোমাদেরকে কিছু করতে হবে না, যা করার করব আমি। তোমরা চলে যাও এখান থেকে। কিন্তু ওরা দুজন যদি বেঁচে না থাকে? ওদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে ওদেরকে যারা খুন করেছে তাদেরকে নরক পর্যন্ত ধাওয়া করব আমি। আমি বলবো সেটা আত্মহত্যার সামিল। তবু আমাকে যেতে হবে গ্যারি, বলল কিড। তোমরা বেঁচে থাকার চেষ্টা করো। তোমাদের মতো মানুষ খুব দরকার টেক্সাসের। ওহো, লেজ গুটিয়ে পালাবার বান্দা আমরা নই কিড। তোমার সঙ্গে আমরাও যাচ্ছি, শান্ত কণ্ঠে ঘোষণা করল বুড়ো রানচার। বুঝে ফেলল কিড, ওদেরকে কিছুতেই পিছু হটানো যাবে না। মনটা ছেয়ে গেল কৃতজ্ঞতায়। নয়। বেশ সাবধানে ধীর পদক্ষেপে এগোচ্ছে ওরা তিনজন, কিড, গ্যারি ও জোয়ান। শুনছান নীরবতা, কোথাও কোনো সারা শব্দ নেই। পূব আকাশ ফর্সা হয়ে উঠতে শুরু করেছে ইতিমধ্যে। অন্ধকার ফিকে হয়ে আসছে। হঠাৎ দূরে সম্মিলিত ঘোড়ার খুরের শব্দ শোনা গেল। চলে যাচ্ছে ওরা, বলল গ্যারি। ঘটনাস্থল খুঁজে বের করতে হবে আমাদেরকে, বলল কিড। তাহলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। ও নিয়ে ভেবো না। বুড়ো জোয়ান একজন ভালো ট্র্যাকার। ট্র্যাকিংয়ে ইন্ডিয়ানরাও হার মানবে ওর কাছে। মাথা দোলালো জোয়ান। বেশ সাবলীল ভঙ্গিতে এগোচ্ছে, যেন কোনো প্রশস্ত রাস্তা ধরে হাঁটছে। অল্পক্ষণের মধ্যেই ঘটনাস্থল খুঁজে পেল ওরা। ওখানে পৌঁছেই পুরো ঘটনা আজ করতে পারল। চলার পথে হঠাৎ ড্র ছেড়ে উপরের দিকে একটা ঘন মেসকিট ঝোপের আড়ালে লুকিয়ে পড়েছিল জ্যাক এবং এডি। আউটলদের জন্য অপেক্ষা করছিল। ওখান থেকে ডয়ের তলা স্পষ্ট দেখা যায়। 3-4 জন আউটলর প্রথম দলটাকে যেতে দিয়েছিল ওরা। সন্দেহ নেই এডি ওর পিতার খুনির জন্য ওত পেতে রয়েছিল। আউটলদের দ্বিতীয় দলে ছিল লোকটা। ওকে দেখা মাত্রই 20 ফুট দূর থেকে রাইফেলের ট্রিগার টিপেছিল এডি। গুলিতে লোকটার মাথা উড়ে গিয়েছিল। ধরহীন দেহটা এখনো পড়ে আছে মাটিতে। তার পাশে পড়ে আছে আরেকটা লাশ। জ্যাকের উইনচেস্টারের গুলিতে প্রাণ হারিয়েছে দ্বিতীয় লোকটা। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে জ্যাক ও এডির পালিয়ে যেতে পারার সম্ভাবনা খুবই কম। গোলাগুলি শুরু হবার পর দ্রুত জায়গাটা ঘিরে ফেলেছিল আউটলরা। ঘন মেসকিট ঝোপটা লক্ষ্য করে এলোপাথারি গুলি ছুঁড়েছিল। ওদের ঘোড়া দুটো মরে পড়ে আছে ডয়ের পাশে। ঘোড়া নিয়ে চারপাশটা চষে বেড়ালো জোয়ান। কিছুক্ষণ পর হঠাৎ চেঁচিয়ে কিড ও গ্যারিকে ডাকলো সে। শখানেক গজ দূরে অজ্ঞান অবস্থায় পড়ে আছে জ্যাক উলফ, নিজের রক্তে ভাসছে। আশপাশে কোথাও এডিথ ক্যাম্পবেলের চিহ্ন নেই। তিনটে জখম তিনটে জখম দেখা যাচ্ছে জ্যাকের শরীরে। প্রথম দুটো মারাত্মক নয়। একটা মাথার খুলির সামান্য চামড়া তুলে নিয়েছে। বাকিটা উরুর এক টুকরো মাংস খসিয়ে দিয়েছে। তৃতীয় আঘাতটাই মারাত্মক বলে মনে হচ্ছে। ওর শার্টের পুরো ডান পাশটা রক্তে ভিজে জবজবে হয়ে আছে। দ্রুত জ্যাকের শার্টের বোতাম খুলে ক্ষতস্থান অনাবৃত করল কিড। আঘাতটা পরীক্ষা করে তিনজনেই স্বস্তির নিঃশ্বাস ফেলল। আঘাতটা তেমন মারাত্মক নয়। বুলেটটা ওর ডান স্তনের নিচ দিয়ে ঢুকে ডান বাহুমূলের কাছ দিয়ে পেছন দিকে বেরিয়ে গেছে। এতে পাঁজরের কয়েকটা হাড় ভাঙলেও
ফুসফুসের ক্ষতি হবার সম্ভাবনা একেবারেই নেই। এসব ক্ষেত্রে আহতর বেঁচে থাকার সম্ভাবনা শতকরা 100 ভাগ। ফ্রন্টিয়ার মেডিসিন ব্যবহারে ওস্তাদ ওরা তিনজনই। লতা পাতা জোগাড় করে জ্যাকের ক্ষতস্থানে ব্যান্ডেজ বেঁধে দিল জোয়ান তার দক্ষ হাতে। কিডের স্যাডল ব্ল্যাঙ্কেটের ফালি ব্যান্ডেজ হিসেবে ভালোই কাজে লাগলো। ধীরে ধীরে চোখ মেলল জ্যাক। প্রথমেই ব্যাকুল কণ্ঠে জানতে চাইল এডি কোথায়। সেটা তোমারই জানার কথা, বলল গ্যারি। ও তো তোমার সঙ্গেই ছিল, এখানে ও নেই। ওকে তাহলে ওরা ধরে নিয়ে গেছে। রক্তশূন্য ফ্যাকাশে মুখে জ্যাক বলল, আমি দেখেছি। ঘোড়াটা মরে গেলেও ও দু পায়ে খাড়া ছিল। হঠাৎ ঝোপের ভেতর একটা খসখসে শব্দ হলো। দ্রুত পিস্তলের দিকে হাত বাড়ালো তিনজনেই। ঝোপের আড়াল থেকে একটা আরোহীবিহীন ঘোড়া বেরিয়ে এলো। মৃত আউটলদের কারো হবে। সহজেই ওদের হাতে ধরা দিল জানোয়ারটা। ওটা আমার কাজে লাগবে, দুর্বল কণ্ঠে জ্যাক বলল। সবাই ওর কথার মর্মার্থ বুঝতে পারল। তারা জানে এডি আউটলদের হাতে ধরা পড়ায় ওদের পিছু নেওয়া ছাড়া তাদের সামনে আর কোনো বিকল্প নেই। যতই আহত হোক, জ্যাককেও ওরা পেছনে ফেলে যেতে পারবে না। আউটলরাও জানে মেয়েটাকে বন্দি করে রাখলে ড্রোভাররা ওদের পিছু নিতে বাধ্য হবে। পরে সুযোগ মতো সবাইকে নিকেশ করা যাবে। মেয়েটাকে পাওয়া যাবে বোনাস হিসেবে। প্রচুর মূল্য দিতে হয়েছে ওদেরকে গত কয়েক ঘন্টায়। 10-12 জন সঙ্গীকে হারাতে হয়েছে। ড্রোভারদের প্রতি একরাশ ঘৃণায় ছেয়ে আছে ওদের মন। জ্যাকের উপর আগে থেকেই খেপেছিল আউটলরা। ফোর্ট ওয়ার্থে ওর হাতে ওদের অন্যতম সাথী লিফি লিংকোটের খুন হয়ে যাবার পর থেকেই ওদের বুকে জ্বলে উঠেছিল প্রতিশোধের আগুন। পরে জ্যাক উলফ গ্যারি ট্রেডারের আউটফিটে ডোভার হিসেবে যোগ দিয়েছে শুনে বেছে বেছে এ আউটফিটকেই টার্গেট করেছে ওরা। চলো রওনা দেয়া যাক, বলল কিড। জ্যাকের দিকে তাকালো সে। সবকিছু মাথা ঠান্ডা রেখে করতে হবে। জ্যাক, তুমি আহত, তবুও শক্ত হয়ে ঘোড়ার পিঠে বসে থাকতে হবে। আশা করি তুমি সেটা পারবে। তোমাদেরকে বিপদে ফেলার জন্য দুঃখিত কিড, দুর্বল কণ্ঠে জ্যাক বলল। আসলে আমার বোকামের কারণেই এসব ঘটল। এডির কথায় কান না দিয়ে তোমাদের সঙ্গে চললে এ দশা হতো না। এবার আমাকে আমার কৃতকর্মের ফল ভোগ করতে দাও। আরেকটা কথা জেনে রেখো, এডি শক্তধাতের মেয়ে। যতই নির্যাতন চলুক, ও আমাদের কথা ফাঁস করে দেবে না। সে ভয় আমরা করছি না, যথাসম্ভব সদয় কণ্ঠে কিড বলল। কারণ এই মুহূর্তে আমাদের এমন কোনো গোপন কথা নেই যেটা আউটলরা জানে না। এখন আমাদের প্রথম এবং প্রধান কাজ হলো চরম সর্বনাশ হয়ে যাবার আগে মেয়েটাকে উদ্ধার করা। চলো তাহলে রওনা দেওয়া যাক, বলল গ্যারি ট্রেডার। 10 দিনভর এক নাগারে পথ চলল ওরা। আউটলরা ওদের তুলনায় অনেক এগিয়ে আছে, কারণ আহত জ্যাক ওদের দেরি করিয়ে দিচ্ছে। অথচ ছেলেটাকে পেছনে ফেলে যাবারও উপায় নেই। ওদের সঙ্গে চললে সেবা শুশ্রূষা ও সময় মতো খাবার পাবে, আর ফেলে রেখে গেলে নির্ঘাত কয়টের শিকার হবে। আউটলরা ডোভারদের তুলনায় সব দিক দিয়ে এগিয়ে আছে। দেশটা ভালো চেনে ওরা। তাছাড়া ওদের সঙ্গে আছে প্রচুর ঘোড়া, দরকার পড়লেই তাজা ঘোড়া বদলে নিতে পারবে। এদিকে ডোভাররা শোডাউনের সময় পুরো হর্স রেমুডাই হারিয়েছে। চাকওয়াগান এবং রসদপত্রও গেছে সঙ্গে। আমরা যেভাবে চলেছি, বলল গ্যারি, ওদেরকে ধরতে পারার আশা বৃথা। আমরা কেবল ওদের ট্র্যাক অনুসরণ করতে পারি। ট্র্যাক হারিয়ে ফেললে আমাদের আর করার কিছুই থাকবে না। আমি একমত নই তোমার সঙ্গে, বলল কিড। আমরা সবাই কম বেশি ভালো ট্র্যাকার। ট্র্যাক হারিয়ে ফেললে আবার খুঁজে পেতে বেগ পেতে হবে না। তাছাড়া ওরা আমাদের গরুগুলো তাড়িয়ে নিয়ে যাচ্ছে। এতগুলো গরুর ট্র্যাক গোপন করা সম্ভব নয়। ম্লান হাসল জ্যাক, বলল, আমার কারণেই ঘটল এসব, অথচ আমি আবার তোমাদেরকে দেরি করিয়ে দিচ্ছি। ভুলে যাও সেটা, বলল কিড। আমাদের এমনিতেই ওদেরকে ফলো করতে হতো।
আচ্ছা কিড, আমরা আউটলদের গোপন আস্তানা খুঁজে পেলে কি করব? জানতে চাইল জ্যাক। আমাদের প্রথম এবং প্রধান কাজ হবে মিস এরিকে ওদের হাত থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা, জবাবে কিড বলল। তারপর সাপের মাথাটা ঘুরিয়ে দেয়া। তোমার কথার অর্থ বুঝতে পারিনি। অর্থ খুব সহজ। একটা সাপকে মারতে হলে প্রথমে ওটার মাথায় আঘাত করতে হবে তোমাকে। তেমনি আউটল দলের আউটলদের নেতাকে নিকেশ করতে পারলে বাকিরা আপনা থেকে কাবু হয়ে যাবে। দ্বিতীয় দিন রাতে আউটলদের টেইলের ডানে মাইল দেড়েক দূরে সরে এসে ক্যাম্প করলো ডোভাররা। বুড়ো গ্যারি শুকনো ঘাস আর ডালপালা দিয়ে ছোট্ট করে আগুন জ্বালল। দিনের আলো এখনো ফুরিয়ে যায়নি। অন্ধকার নামার আগে আগুন কিংবা ধোঁয়া দেখা যাবে না। আগুনের অল্প আছে জ্যাকের জন্য গরুর জার্কির স্যুপ এবং বিন রাঁধল গ্যারি। আধার নামার আগেই আগুন নিভিয়ে ফেলল। সকালে মোলটেইলে ফিরে এলো ওরা। সামান্য এগোবার পরেই টের পেল রাতে ব্যাগ ট্যাগ করার জন্য লোক পাঠিয়েছিল আউটলরা। রাতে মোলটেইল ছেড়ে না গেলে এতক্ষণে হয়তো নিজেদের রক্তে ভাসতাম আমরা, বলল গ্যারি ট্রেডার। মাথা দোলালো কিড। বলল, খুব শীঘ্রই ওরা টের পাবে। আমাদেরকে কাবু করা অত সহজ নয়। আমার ধারণা আমরা ওদের ঘাঁটির খুব কাছাকাছি চলে এসেছি। আমারও তাই ধারণা, বলল গ্যারি। ক্রিস হোম টেইল থেকে খুব বেশি দূরে আস্তানা গাড়বে না ওরা। ওসব ভারমেন্টরা সাধারণত আটকুরে হয়। দরকার না বলে আস্তানা ছেড়ে বেশি দূর যেতে চায় না। আউটলরা জানে ডোভাররা ওদের পিছু পিছু আসছে, কিন্তু কতটুকু কাছে চলে এসেছে সেটা বোধহয় জানে না। মোলটেইল ছেড়ে ওটার সমান্তরালে ঝোপঝাড়ের মধ্য দিয়ে এগোচ্ছে ওরা। দুপুরের দিকে সামনে দুর্গম ভাঙাচোরা ব্যাডল্যান্ডস দেখতে পেল। ওখানেই কোথাও। সামনে আঙুল দেখিয়ে কিড বলল, সবুজ ঘাসে ভরা উপত্যকা আর ঝর্ণা আছে, থাকতেই হবে। ওখানেই রেখেছে ওরা চোরাই গরুগুলো। ভ্যালির প্রবেশপথে অ্যাম্বুশ পাতবে ওরা আমাদের জন্য। এবার কোনো ঝুঁকি নিতে চাইবে না। সেক্ষেত্রে ঘুরপথে ওদের আখড়ার পেছনে চলে যেতে হবে আমাদেরকে, বলল গ্যারি। অবশ্য ব্যাপারটা কষ্টসাধ্য হবে, কিন্তু আমাদের সেটা না করে উপায়ও নেই। তীরে এসে তরি ডোবানোর কোনো অর্থ হয় না। বেশ খানিকটা ডানে সরে এসে বিপদসংকুল ব্যাডল্যান্ডসের দিকে এগোলো ওরা। উঁচু নিচু রুক্ষ ভূমি দিয়ে চলতে গিয়ে হিমশিম খেয়ে গেল ঘোড়াগুলো। বিশেষ করে আহত রেঞ্জার জ্যাক উলফের অবস্থা আরও শোচনীয় হয়ে পড়ল। পাঁজরের ক্ষতস্থান থেকে নতুন করে রক্ত বেরোতে শুরু করলো। দক্ষ রাইডার ওরা। এ ধরনের বুনো এলাকায় আগেও অসংখ্যবার বিচরণ করেছে। এসব জায়গায় দৃশ্য গন্ধ বন্য কাগজে ছাপা অক্ষরের মতোই সহজে পড়তে পারে ওরা। তবে দক্ষতায় সবাইকে ছাড়িয়ে গেছে জোয়ান গঞ্জালেস। ট্র্যাকবিহীন দুর্গম পথে সবাইকে পথ দেখিয়ে আগে আগে চলেছে সে। বেলা শেষে একটা প্রশস্ত টেইলে এসে পড়ল ওরা। হাজার হাজার গরু চলাচলের কারণে মসৃণ রূপ নিয়েছে টেইলের পাথুরে মাটি। আমি যেমনটি ধারণা করেছিলাম, বলল কিড। এ পথেই পশ্চিমের মার্কেটে গরু চালান দেয় রাসলাররা। এ টেইলের শেষ প্রান্ত কোনো একটা বিখ্যাত টেইলের সঙ্গে মিশেছে। সেটা গুড নাইট লাভিং টেইলও হতে পারে। এটাই আউটল হাইড আউটের পেছনের দরজা। আমাদেরকে এখন টেইল ধরে সোজা পূব দিকে এগোতে হবে। টেইল ছেড়ে বেশ খানিকটা দূরে গিয়ে ক্যাম্প করলো ওরা। ঘোড়াগুলোকে সবুজ ঘাসে চড়তে দিয়ে নিজেরা শুকনো জার্কি আর ঠান্ডা কফি দিয়ে নীরবে সাফার সারল। সবাই এক গ্লাস করে হুইস্কি এবং পাকা পিসফলও খেলো। আবার কখন খেতে পারবে তার ঠিক নেই। জীবনের শেষ খাবার খাচ্ছে কিনা তাই বা কে জানে। কিড ও গ্যারি জ্যাকের ব্যান্ডেজ বদলে দিল। নতুন করে রক্ত বেরোলেও বুনো ঔষধির গুণে ক্ষতস্থানগুলোর অবস্থা বেশ উন্নতির দিকে। ওর পুরো ডান পাশটা অবশ হয়ে আছে। পিস্তল ব্যবহারের দরকার পড়লে
বাঁদিকের হোলস্টারটা ব্যবহার করতে হবে। অবশ্য পিস্তল চালনায় ওর বাম হাতটা ডান হাতের তুলনায় কোনো অংশে কম যায় না। বাকিরা নিজ নিজ গান বেল্ট ঠিকঠাক করে নিল, সঙ্গে অতিরিক্ত 6 গান, উইনচেস্টার এবং পর্যাপ্ত অ্যামুনেশন নিল। বুড়ো গ্যারি গ্যারি সবাইকে অবাক করে দিয়ে ব্ল্যাঙ্কেটের রোলের ভেতর থেকে দুটো ডিনামাইট স্টিক বের করে আনলো। ও দুটো কিডের দিকে বাড়িয়ে দিয়ে বলল, চমৎকার জিনিস, সময়ে ভালো কাজ দেয়। এ দিয়ে অসাধ্য সাধন করা যায়। ডিনামাইটের ব্যবহারের কথা আগেও শুনেছি আমি, বলল কিড, তবে কখনো চোখে দেখিনি। এটা দিয়ে কি করতে পারবে বলে ভাবছো? বরং বলো কি করতে পারবো না, বলল গ্যারি। একাই পুরো একটা আর্মি ঠেকিয়ে দেয়া সম্ভব এটা দিয়ে। শুধু ফিউজ অ্যাডজাস্ট করে ওটাতে আগুন দিতে হবে তোমাকে। তারপর গায়ের সমস্ত শক্তি জড়ো করে লক্ষ্যস্থলের দিকে ছুঁড়ে মারতে হবে। একটা স্টিক ফিউজে আগুন দিয়ে একটা ঘরের খোলা জানালা দিয়ে ভেতরে ছুঁড়ে দূরে সরে যাও, দেখবে পরক্ষণে পুরো ঘরটাই উধাও হয়ে গেছে। এগুলো আমি কখনো ব্যবহার করিনি। গ্যারিকে ডিনামাইট স্টিক দুটো ফিরিয়ে দিতে দিতে কিট বলল, তুমি বরং নাও এগুলো, সময় মতো ব্যবহার করতে পারলে করো। আমি পিস্তল চালাতেই বেশি স্বস্তি বোধ করি। আধার নামার পরপরই ক্যাম্প সারল ওরা। চওড়া ক্যাটল টেইল দিয়ে চলতে লাগলো। মাইল 3 চলার পর টেইলটা একটা সংকীর্ণ গিরিখাতে রূপ নিল। অবশেষে একটা কাঁটাতারের বেড়ার সামনে এসে পড়ল ওরা। সামনে একটা উপত্যকা দেখতে পাচ্ছি, দুপাশে বেড়া দেয়া, বলল কি। চোরাই গরুগুলোকে ওখানে লুকিয়ে রাখা হয়েছে, ঘোড়াগুলোকেও। ওদের টাউন কিংবা সেটেলমেন্টটা নিচের দিকে, উপত্যকার একেবারে শেষ প্রান্তে। পাহাড়ি ঢাল ধরে আড়াআড়িভাবে আরো মাইলখানেক চলল ওরা। চলতে চলতে অসংখ্য চোরাই গরুর নড়াচড়া শব্দ ও হাম্বা রব শুনতে পেল। উপত্যকাটা মাইলখানেক চওড়া, চারপাশ ঘন গাছপালায় ঢাকা, পাহাড়ে ঘেরা। নিচের দিকে কয়েক মাইল লম্বা সবুজ ঘাসের ঢাকা উপত্যকা সমতল পিরিচের রূপ নিয়েছে। স্যাডল ব্যাগ থেকে সেনি বের করে ঝটপট কাঁটাতারের বেড়ার এক অংশ কেটে ফাঁক করে ফেলল জোয়ান। আরোহী সহ একটা ঘোড়া অনায়াসে ঢুকতে পারবে ফাঁকটা দিয়ে। সাবধানে ভেতরে ঢুকলো ওরা। পাহাড়ের ঢাল বেয়ে উপত্যকায় নামলো। আউটলরদের সেটেলমেন্ট এখন পরিষ্কার দেখা যাচ্ছে। শহর বলা যাবে না, দেখতে অনেকটা মাইনিং ক্যাম্পের মতো। সেটেলমেন্টের বুক চিরে পূব থেকে পশ্চিমে বয়ে গেছে একটা সংকীর্ণ ঝর্ণা। ঝর্ণার পাড়ে রয়েছে বেশ কয়েকটা জীর্ণ শ্যাক। ঘোড়াগুলো রাখা হয়েছে একটা বেড়া দেয়া করালে। টাউন স্কোয়ার উপত্যকার একেবারে শেষ প্রান্তে। ওখানে সাদা রং করা কয়েকটা ফ্রন্টেড দালান দেখা যাচ্ছে। ওখানেই সম্ভবত জেনারেল স্টোর ও সেলুনগুলো অবস্থিত। ওগুলোর মালিকরা স্বভাবতই আউটলদের কাছে চড়া দামে জিনিসপত্র বিক্রি করে। স্কোয়ারটার পেছনে একেবারে শেষ প্রান্তে একটা অপেক্ষাকৃত বড় দালান স্পষ্টভাবে দেখতে পাচ্ছে ডোবাররা। দালানটার সব কটা জানালায় আলো দেখা যাচ্ছে। ওটাই ওদের হেডকোয়ার্টার, নিচু কণ্ঠে বলল গ্যারি। আমার অনুমান ভুল হয়ে না থাকলে মিস এডি ওখানেই আছে। একপাশে সরে গিয়ে নিচু স্বরে সলা পরামর্শ করল কিড ও গ্যারি। তারপর বাকি দুজনের দিকে তাকিয়ে কিড বলল, আমি যাচ্ছি ওখানে। সম্ভব হলে মিস এডিকে মুক্ত করে আনবো। আর যদি আমি ফিরে না আসি কিংবা গোলাগুলি শুরু হয়, তাহলে কি করতে হবে সেটা মিস্টার ট্রেডার তোমাদেরকে বলে দেবে। আমাকেও সঙ্গে নাও, কিড, বলল জ্যাক। আমি তোমাকে সাহায্য করতে চাই। গ্যারির নির্দেশ মতোই কাজ করবে তুমি, জ্যাক, কিছুটা রুক্ষ কণ্ঠে কিড বলল। তোমার ডান হাতটা অচল, আমার সঙ্গে গেলে সেফ মারা পড়বে। এদিকে আমি ভালোবাসি, কিড, ক্ষিপ্ত কণ্ঠে বলল জ্যাক। তুমি হাঁটতে শেখার আগে থেকেই আমি এসব করছি, জ্যাক, রুক্ষ কণ্ঠে কিড বলল। তাছাড়া টেক্সাসের হয়ে আমি কমান্ড করছি এখানে। আমার কমান্ড তোমাকে মানতে হবে। অবশেষে হাল ছেড়ে দিল জ্যাক, জানে আপত্তি জানিয়ে কোনো লাভ হবে না। 11 আউটল ভ্যালির মাঝ বরাবর সোজা পশ্চিমে এগোলো রিও কিড। ঝর্ণার পাড়ে প্রথম সারির শ্যাকগুলোয়
চুটিয়ে আড্ডা দিচ্ছে আউটলরা। কেউ খেয়াল করছে না ওকে। টাউন স্কোয়ারের কাছাকাছি এসে স্যাডল ছাড়ল কিড। প্রিয় ঘোড়া জনিকে একটা ঝোপের পাশে রেখে হাঁটা ধরল। ঘোড়াটা দীর্ঘদিন ধরে ওর সঙ্গে আছে। ওদের মাঝে একটা অদৃশ্য বোঝাপড়াও আছে। ও ফিরে না আসা পর্যন্ত এখানেই অপেক্ষা করবে। সাবলীল ভঙ্গিতে হাঁটছে কিড। কেউ দেখে ফেলবে সে ভয় করছে না। স্কোয়ারে মানুষের জটলা। ওখানে অনায়াসে ভিড়ের মাঝে মিশে যেতে পারবে। তাছাড়া ওরা পাহারা বসালে উপত্যকার মুখেই বসিয়েছে। ঝোপঝাড়ের আড়ালে ঘাপটি মেরে অপেক্ষা করছে ডোভারদের জন্য। ওরা যে দুর্গম ব্যাডল্যান্ডস পেরিয়ে পেছন দিক দিয়ে আসতে পারে সেটা রাসলাররা কল্পনাই করবে না। লোকজন প্রতিনিয়ত যাওয়া আসা করে এসব জায়গায়। এখানে কেউ কারো পরিচিত কিংবা ঘনিষ্ঠ নয়। কিটকে দেখলেও চিনে ফেলবে এমন সম্ভাবনা কম। প্রায় প্রতিদিনই নতুন নতুন লোক আউটল দলে যোগ দেয়। পুরনোরা হয়তো লুটের বখরা নিয়ে কিংবা অন্য কারো ভাগ মেরে দিয়ে চলে যায়। আউটলদের মূল দলটা গঠিত হয়েছে হাতে গোনা কজন হার্ড কেস নিয়ে, যারা দীর্ঘদিন থেকে এখানে বাস করছে। ওদেরকেই খুঁজে বের করতে চায় কিড। স্কোয়ারের শেষ প্রান্তে বড় দালানটায় হয়তো পাওয়া যাবে ওদেরকে। ওদিকে হাঁটা ধরল সে। পাবলিক বিল্ডিংগুলোর জানালা দিয়ে বেরিয়ে আসা আলো এড়িয়ে অপেক্ষাকৃত অন্ধকার জায়গা দিয়ে স্কোয়ার পেরোলো কিড দ্রুততার সঙ্গে। গ্রোসারি, স্যাডল শপ, কামারশালা চোখে পড়ল ওর। কয়েকটা জায়গায় খোলাখুলি দাঁড়িয়ে মদ খাচ্ছে আউটলরা, জুয়া খেলছে। ঠান্ডা একটা অনুভূতি হচ্ছে কিডের। প্রতিবার লড়াইয়ে নামবার আগে যেমনটি হয়, বুনো প্যান্থারের মতো ফুলে উঠেছে ওর নাসারন্দ। চোখে জেগে উঠেছে তীক্ষ্ণ দৃষ্টি। হাতজোড়া কোমরের হোলেস্টার দুটোর পাশে ঝুলিয়ে দীর্ঘ সতর্ক পদক্ষেপে হেঁটে চলেছে সে। কোমরের বেল্টের নিচে চামড়ার তৈরি বিশেষ থলেতে লুকোনো ওর আরেকটি প্রিয় অস্ত্র, খুর। নীরবে কাজ সারতে অস্ত্রটার ঝুড়ি নেই। দরকার না পড়লে সহজে পিস্তল ড্র করে না রিওকিড, কিন্তু যখন সেটা করে মুহূর্তেই নরক নেমে আসে জায়গাটায়। পৃথিবীর কোনো শক্তিই তখন রুখতে পারে না ওকে। দ্রুত মেইন বিল্ডিংটার দিকে এগোলো কিড। খুনে রাস্তাটা বাসা বেঁধেছে ওখানে। ওটা গুড়িয়ে দিতে হবে। টেক্সাস তথা ক্যানসাসের একাংশকে মুক্ত করতে হবে ওদের অভিশাপ থেকে। বিল্ডিংটার ভেতর থেকে হই হল্লা ভেসে আসছে। মাতাল আউটলরা প্রাণপণে চেঁচাচ্ছে। কেউ কেউ নিজেদের মধ্যে মারামারিও করছে। দালানটা পুরো কাঠে তৈরি, অনেকটা দুর্ভেদ্য দুর্গের মতো। ছোট ছোট জানালাগুলোর শাটার ভারী তক্তা দিয়ে বানানো। প্রতিটা জানালায় রয়েছে ছোট ছোট ছিদ্র, যা দিয়ে বাইরে গুলি করা যায়। কিন্তু বাইরে থেকে গুলি করে পুরো তক্তা ভেদ করা সহজ নয়। ঘুরে দালানটার পেছনে চলে এলো কিড। ওদিকে দরজা জানালাগুলো সব ভেতর থেকে আটকানো। কিড বুঝতে পারলো যা করতে হয় সামনের দিক দিয়েই করতে হবে। যে করেই হোক দুর্গটার ভেতরে ঢুকতেই হবে ওকে। ওখানেই রয়েছে আউটলদের মূল নেতারা, রয়েছে লুটের মাল, গোপন রেকর্ডপত্র। তাছাড়া এডিথ ক্যাম্পবেলকেও ওখানে বন্দি করে রাখা হয়েছে বলে কিডের দীর্ঘ বিশ্বাস। কিড জানে যা করতে হয় ওর একাই করতে হবে। বাকিরা এ মুহূর্তে কোনো কাজে আসবে না। ঘুরে আবার দালানটার সামনের দিকে চলল সে। দীর্ঘ পায়ে টানা বারান্দায় উঠল। ঝুঁকিপূর্ণ কাজ, কিন্তু এ ধরনের ঝুঁকি সে আগেও অনেকবার নিয়েছে। ফাঁকা বারান্দা, কোথাও কেউ নেই। ঢিলেঢালা নিরাপত্তা ব্যবস্থা বিস্মিত করল কিডকে। চৌকিতে ছোট্ট খোলা একটা জানালা দিয়ে ফ্রন্ট রুমটা দেখে নিল সে। গ্যাম্বলিং টেবিলগুলো ঘিরে বসেছে 10-12 জন লোক। কয়েকজন সুন্দরী তরুণী ওদেরকে ড্রিঙ্কস সার্ভ করছে। লোকগুলো মাতলামি বা হইহুল্লা করছে না দেখে কিড বুঝতে পারল ওরাই আউটলদের নেতা। শান্ত নিরুদ্বিগ্ন ভঙ্গিতে মদ্যপান করছে ওরা। বোঝা যাচ্ছে আসন্ন বিপদের কথা ঘুণাক্ষরেও টের পায়নি।
ফ্রন্ট রুমের পাশ দিয়েই দোতলায় ওঠার সিঁড়ি। দীর্ঘ পায়ে ওদিকে এগোলো কিড। সিঁড়ির পাশে গার্ড দুজন ওকে চ্যালেঞ্জ করতে যাচ্ছিল। মুহূর্তে মৃদু আলোয় কিছু একটা ঝলসে উঠতে দেখলো ওরা। পর মুহূর্তে দুটো বিজাতীয় ঘ্যাস ঘ্যাস শব্দ হলো। গার্ড দুজনেরই মাথা ঘাড়ের উপর এলিয়ে পড়ল। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ঘটল এসব। খুঁটটা যথাস্থানে রেখে দ্রুত সিঁড়ির ধাপ টপকাতে শুরু করলো কিড। পেছনে কাটা গাছের মতো ধপাস শব্দে পড়ে গেল গলা কাটা দেহ দুটো। সিঁড়ি বেয়ে তাজা রক্ত গড়িয়ে পড়ছে নিচের দিকে। ঠিক সিঁড়ির মাথায় এক দীর্ঘাঙ্গী সুন্দরী তরুণীকে দাঁড়িয়ে থাকতে দেখলো কিড। নির্বাক বিমুগ্ধ। নিজের চোখে দেখেছে গার্ড দুজনের পরিণতি। ওর মাথা ভর্তি ঘন কালো চুল, আটশাট সিল্কের পোশাক পরনে, গলায় দামি মুক্তার মালা পরেছে সে, নিঃসন্দেহে চোরাই মালা। বিড়ালের ক্ষিপ্ততায় সিঁড়ির মাথায় উঠল কিড। ডান হাতে রিভলভার তুলে মেয়েটার কানের কাছে ঠেসে ধরল। এডিথ ক্যাম্পবেল কোথায়? সাপের মতো হিসিয়ে উঠল কিড। আমাকে ওর কাছে নিয়ে চলো। তুমি ওর দলের লোক? বিস্ফারিত চোখে কিডের দিকে তাকালো মেয়েটা। ওর ফর্সা মুখের সব রক্ত সরে গিয়ে আরো সাদাটে দেখাচ্ছে। হ্যাঁ, আমি ওই ডোভারদের নেতা। ভয়ঙ্কর শীতল কণ্ঠ কিডের। নিশ্চয় পিচারের মুখে আমার গল্প শুনেছ। তো তুমি কেন এসেছো এখানে? মেয়েটাকে নিয়ে যেতে। ওকে কোথায় আটকে রাখা হয়েছে? আমি চেঁচিয়ে সবাইকে ডাকবো। কোনো কথা না বলে রিভলভারের নল দিয়ে মেয়েটার কানের লতির নিচে জোরে খোঁচা দিল কিড। কোত করে একটা আতঙ্ক মাখা বিজাতীয় শব্দ বেরিয়ে এলো মেয়েটার মুখ দিয়ে। মেয়েদেরকে আঘাত করতে আমি পছন্দ করি না, শীতল গলায় বলল কিড। কিন্তু দরকার পড়লে বলো, মেয়েটা কোথায়? ও ওদিকে। সামনের হলরুমটার 3 নম্বর দরজার দিকে ইঙ্গিত করলো মেয়েটা। চলো ওখানে। আবার কানের নিচে রিভলভারের নলের খোঁচা খেয়ে ব্যথায় কোকিয়ে উঠল কলগাল। স্প্রিংয়ের যন্ত্রের মতো সামনে এগোলো। দরজাটা বন্ধ, কিন্তু পাশের দেয়ালে একটা পেরেককে চাবি ঝুলিয়ে রাখা হয়েছে। কিডের নির্দেশে দরজা খুলল মেয়েটা। কামরার ভেতরে একটা কটে শুয়ে আছে এডি, হাত পা শক্ত করে বাঁধা। খুলো ওকে, নির্দেশ দিল কিড। তস্ত হাতে নির্দেশ পালন করলো মেয়েটা। এডির হাত পায়ের বাঁধন খুলে দিল। উঠে পড়ল এডি। কট থেকে নেমে কিডের সামনে দাঁড়িয়ে উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইল, জ্যাক কেমন আছে মিস্টার কিড? ভালো, খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। মেয়েটার দিকে তাকালো কিড। এখান থেকে বেরোবার গোপন কোনো পথ আছে? না। বিদ্রুপ মাখা হাসি ফুটে উঠল মেয়েটার ঠোঁটে। প্রাথমিক ভীতি কাটিয়ে উঠেছে সে ইতোমধ্যে। শুধুই সামনের পথ দিয়ে যেতে পারবে তোমরা। তবে তার আগে গুলি চালিয়ে তোমাদের বুক ঝাঁঝরা করে দেবে ওরা, তাই নাকি? হালকা গলায় বলল কিড। ভাবছো রিও কিডকে ওরা ঠেকাতে পারবে? রিও কিড? চোখ কপালে তুলল মেয়েটা। তুমিই তাহলে? হ্যাঁ ম্যাম, আমি রিও কিড, এক ও অদ্বিতীয়। এবার সামনে এগোও মিস এডি। তুমি আমাকে ফলো করো। হলরুমে পৌঁছে সিঁড়ির দিকে কয়েক পা এগিয়েই থমকে দাঁড়ালো কিড। সিঁড়িতে পদ্মশব্দ শোনা যাচ্ছে। ব্যস্ত সমস্ত পায়ে উপরে উঠে আসছে কেউ। সিঁড়ির মাথায় উঠে থমকে দাঁড়ালো টাইলার। এখনো পিচারের পোশাক পরে আছে সে, তবে মাতাল। কিডকে দেখেই বিস্ময়ে চোয়াল ঝুলে পড়েছে টাইলারের। পুরো মাত্রায় মাতাল হয়ে থাকায় উপরে ওঠার সময় সিঁড়ির নিচে 2 গার্ডের অবস্থা দেখতে পায়নি। তবে শত্রুকে দেখা মাত্র নেশা উবে গেছে তার। দ্বিধা কাটিয়ে উঠতে মুহূর্ত মাত্র সময় নিল। তারপর দ্রুত কোমরের দিকে হাত বাড়ালো। ওর পিস্তলের মাদল সোজা হবার আগেই গর্জে উঠল কিডের হাতে ধরা বিশাল গোলটা। মুহূর্তে পিছারের কপালে একটা তীনয়ন সৃষ্টি হলো। পড়ে যাবার আগে ওর পিস্তল থেকে বেরিয়ে আসা একটা লক্ষ্যহীন গুলি মেয়েটার বুকে এসে বিঁধল। তীব্র আর্তনাদ করে বুক চেপে মেঝেতে লুটিয়ে পড়ল কলগাল। ওই লোকটাই ওদের সর্দার, বলল এডি। ও আর ম্যাক নামের বিশালদেহী এক লোক। হাতে একদম সময় নেই মিস এডি। ওর বাহু চেপে ধরে দ্রুত সিঁড়ির দিকে এগোলো কিড। সিঁড়ির মাথায় পজিশন নিল।
নিচে ব্যস্ত পদশব্দ শোনা যাচ্ছে। আরো কয়েকজন লোক দ্রুত সিঁড়ি ভেঙে উপরের দিকে উঠে আসছে। দুহাতে ধরা কোল্ড দুটো দিয়ে গুলি করলো কিড। মুহূর্তেই ধরাশায়ী হলো দুজন আউটল। বাকিরা চিৎকার দিয়ে পিছু হটে গেল। আপাতত আর কেউ এদিকে আসবার চেষ্টা করবে না, ভাবল কিড। বাইরে শোরগোল শোনা যাচ্ছে। গুলির শব্দ শুনে লোকজন দালানটার দিকে ছুটে আসছে। মাতালরা ছুটতে ছুটতে লক্ষ্যহীন গুলি ছুটছে। আমরা এখন কি করব মিস্টার কিড? জানতে চাইল এডি। আপাতত অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই আমাদের, শান্ত শোনালো কিডের কণ্ঠ। অন্তত যতক্ষণ না গুলির শব্দ শুনে আমাদের বন্ধুরা ছুটে আসছে। দীর্ঘতা প্রকাশ পাচ্ছে এডির চেহারায়। চরম সংকটের মুখোমুখি দাঁড়িয়েও ভেঙে পড়েনি। শক্ত নার্ভের মেয়ে, ভাবল কিড। জ্যাকের ভাগ্যের প্রতি ঈর্ষা হলো তার। ওরা আমাদেরকে কিভাবে সাহায্য করবে? আবার জানতে চাইল এডি। আউটলরা সংখ্যায় অনেক বেশি। রহস্যময় হাসি ফুটে উঠল কিডের ঠোঁটে। বলল, একটা প্ল্যান এঁটেছি। সময় মতো সময় মতো সেটা জানতে পারবে। বাম কোমরের কোলটা নিয়ে এডির হাতে দিল সে। বলল, এটা সঙ্গে রেখো। সিঁড়ি দিয়ে যে কাউকে আসতে দেখলেই গুলি ছুড়বে। আমি দোতলার কামরাগুলো চেক করে দোতলার সবকটা কামরায় বাইরে থেকে তালা দেয়া চেক করে আসছি। দোতলার সবকটা কামরায় বাইরে থেকে তালা দেয়া। গুলি করে অফিস ঘরটার দরজা ভাঙল কিড। ভেতরে ঢুকলো। লুটের মাল এবং রেকর্ডপত্র ওখানেই রাখা হয়েছে। দোতলায় কেউ নেই নিশ্চিত হয়ে আবার সিঁড়ির মাথায় ফিরে এলো কিড। সিঁড়িতে কেউ আসেনি, রিপোর্ট করলো এডি। আসবে না, বলল কিড। জেনে শুনে আত্মহত্যা কেউই করতে চাইবে না। ওরা যদি দালানটায় আগুন ধরিয়ে দেয়, কেন দেবে? ওরা তো ভাবছে আমাদেরকে ফাঁদে আটকে ফেলেছে। আসলে কি আটকা পড়িনি? না মিস এডি, প্রত্যয়ী কণ্ঠ কিডের। আমাদের বন্ধুরা আসছে। এখানে বেশিক্ষণ থাকতে হবে না আমাদের। কয়েক মিনিট নীরবে অপেক্ষা করলো ওরা। হঠাৎ দূরে গুরু গুরু মেঘ ডাকার মতো শব্দ শুনতে পেয়ে কান খাড়া করলো এডি। বলল, কিসের শব্দ মিস্টার কিড? গ্যারি ট্রেডার। মুখে আবার সেই রহস্যময় হাসি ফুটিয়ে তুলে কিড জবাব দিল, টেইলে শোডাউনের সময় আমরা যেটা করেছিলাম সেটাই করছে এখন গ্যারি এবং বাকি দুজন। ৫-৬ হাজার চোরাই গরু নিচের দিকে স্টাপিড করাচ্ছে। গোলাগুলির শব্দ শুনে গ্যারি বুঝতে পারল ওদের পরিকল্পনা বাস্তবায়নের সময় এসে গেছে। গ্যালির দিকের গেটগুলো খুলে দিয়ে পেছন থেকে গুলি ছুড়ে ও বুনো কাউবয় হুঙ্কার দিয়ে গরুগুলোকে নিচের দিকে তাড়িয়ে নিয়ে গেল ওরা তিনজন। আচমকা ভয় পেয়ে রুদ্ধশ্বাসে নিচের দিকে ছুটল হাজার হাজার উন্মত্ত গরু। খুদে আউটল সেটেলমেন্টের উপর ঝাঁপিয়ে পড়ল ভীত সন্তুষ্ট গরুগুলো। সামনে যা পেল দুমড়ে মুচড়ে নিয়ে গেল। ভীত আউটলরা দিক বেদিক জ্ঞানশূন্য হয়ে ছোটাছুটি শুরু করে দিল। পাহাড়ের দিকে ছুটল কিছু আউটল। কেউ কেউ আবার ঝর্ণার পানিতে ঝাঁপিয়ে পড়ল। বেশিরভাগই গরুর পায়ের তলায় পিষ্ট হয়ে মরল, কিংবা ধারালো শিংয়ের খোঁচায় পেট এফর ওফর হয়ে গেল। কাঠের দুর্গ এবং পাবলিক বিল্ডিংগুলোয় আশ্রয় নিয়ে কোনো মতে রক্ষা পেল কিছু আউটল। ভ্যালির নিচের দিকে টেইলের পাশে ডোভারদের জন্য অ্যাম্বুশ পেতে অপেক্ষা করছিল ১০-১২ জন আউটলর একটা দল। ওরাও শুনতে পেল মেঘের ডাকের মতো গুরু গুরু শব্দ। একেবারে শেষ মুহূর্তে বিপদ টের পেল ওরা, কিন্তু তখন করার আর কিছুই থাকলো না। সামনে যা পাচ্ছে সব দুমড়ে মুচড়ে ঝোপঝাড় ভেঙে উন্মাদের মতো ছুটছে হাজার হাজার গরু। গরুর পিছু পিছু ছুটে আসছে গ্যারি, জোয়ান এবং জ্যাক। সামনে স্কোয়ারটার শেষ প্রান্তে কাঠের দুর্গটা দেখতে পাচ্ছে ওরা। জানালা দিয়ে রাইফেল বাগিয়ে বাইরে অন্ধকারের দিকে লক্ষ্যহীন গুলি ছুটছে আতঙ্কিত আউটলরা। ঘুরে পাবলিক বিল্ডিংগুলোর একটার পেছনে চলে এলো ওরা তিনজন। মুহূর্তের নীরবতার ফাঁকে গ্যারি চিৎকার দিয়ে বলল, কিড, কোথায় তুমি? ও এখানেই আছে। কাঠের দুর্গটার নিচতলা থেকে চেঁচিয়ে বলল একজন আউটল। মেয়েটাও আছে সঙ্গে। ওরা আমাদের হাতে বন্দি। ওদেরকে বাঁচাতে চাইলে আত্মসমর্পণ করো। আবার নীরবতা নামল। গরুর পায়ের শব্দ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে দূরে মিলিয়ে যাচ্ছে।
পেছনে রেখে যাচ্ছে রক্তচোতে ভরা উপত্যকা। সবখান থেকে আহত আউটলদের চিৎকার কাতরানি শোনা যাচ্ছে। হঠাৎ বুনো কোমাঞ্চির মতো হুঙ্কার দিয়ে অন্ধকারে ঘোড়া ছোটালো জ্যাক উলফ। দালানটার সামনে এসে বাম হাত ঘুরিয়ে ওঠার বন্ধ সদর দরজার সামনে কি যেন একটা ছুঁড়ে মারল। কি ঘটতে যাচ্ছে তখনই বুঝে ফেলল রিওকিন। এদিকে জড়িয়ে ধরে গড়িয়ে কাঠের ফ্লোরের সঙ্গে মিশে গেল। পর মুহূর্তেই বিকট বিস্ফোরণের শব্দে নড়ে উঠল পুরো দালানের ভিত। গ্যারি ট্রেডারের ডিনামাইট দালানটার ফ্রন্ট ডোর সহ সামনের একাংশ উড়িয়ে দিল। কিছু বুঝে ওঠার আগেই ঝলসে মরল সামনে গাদাগাদি করে দাঁড়িয়ে থাকা আউটলরা। ক্ষত বিক্ষত দেহ নিয়ে যারা বেঁচে রইল তারা ঝটপট ফেলে দিল হাতের অস্ত্রগুলো। সমাপ্ত।